হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংক 2022-এর 198 পেজের ম্যাথের সলভ করব। সেটা হচ্ছে, দেখো কোশ্চেনগুলো দেখে নাও। এক নম্বরটা কী বলছে, বার্ষিক 6% চল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ x পাই 10 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখে নাও উত্তরটি। বার্ষিক সল সুদের হার আর ইকাল টু 6%, সময় টি ইকাল টু 5/12, 5 মাস ছিল তাই 12 দিয়ে ভাগ করে বছর করলাম। সুদ আই ইকাল টু x/10। ধরি আসল ইকাল টু পি টাকা, তাই আই ইকাল টু PRT/100 বা x/10 ইকাল টু পি ইন্টু 6 ইন্টু 5/12/100 বা x/10 ইকাল টু পি ইন্টু 6 ইন্টু 5। এই 12টা নিচে নামলো, তাহলে 100 ইন্টু 12, এর সাথে কাটলাম 5 × 100, এই দিক 10 দিয়ে 20কে কাটলাম, 10 দুগুণে 20, এটাকে 6 কাটলাম 3, এটাকে যদি 12 কাটলাম তাহলে হচ্ছে 4। তাহলে এখানে এই 4 এবং x যদি গুণ করি তাহলে 4x, আর ওপরে কিছু নেই মানে পি, এতে পি ইকাল টু 4x, অতএব ঋণীয় আসল 4x টাকা। তারপরে হচ্ছে 2-এরটা দেখো, কোনো যৌথ ব্যবসায় এ ও বি এর দ্বিগুণ এবং সি এর অর্ধেক মূলধন একই সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের মধ্যে লাভ্যাংশের বন্টন কত? উত্তরে দেখে নাও। ধরি সি এর মূলধন 4x টাকা, এর মূলধন 2x টাকা, বি এর মূলধন x টাকা। এ, বি, সি এর মূলধনের অনুপাত 2x/x/4x। এবার x কেটে দিলাম, তাহলে 2:1:4। তারপরে প্রশ্নটা দেখো, 3-এরটা কি বলছে? 3-টা বলছে, দেখো x² x = 6 সমীকরণের বীজদ্বয় কত? দেখো x² x = 6 বা x² = 6x বা x² - 6x = 0। এর x কমন নিলাম, x × x - x = 0। এটা সমান হচ্ছে x = 0 x - x = 0, তাহলে x = 6। সমীকরণের বীজদ্বয় হলো 0,6। এবার দেখো 1/4-টা, একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সেমি, বৃত্তটি 24 সেমি দীর্ঘ, একটি যা এর কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? দেখো এরকম একটা বৃত্ত এঁকে নেবে, তারপরে এ বি একটা জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 24 এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি। এখান থেকে এইটুকু দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। এটা যদি 24 সেমি হয় তো এটাকে হাফ ভাগে বিভক্ত করে, তাহলে এটা কত হবে? 12 হবে। তাহলে এইটুকু 12, এইটুকু 15, তাহলে এটা বের করতে হবে। এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ ও এ এম, তাহলে দেখো ও এ সমান 15 সেমি, এ এম সমান 12 সেমি। সমকোণী ত্রিভুজ ও এ এম থেকে পাই ও স্কোয়ার ইকাল টু ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার, বা ও এম স্কোয়ার ইকাল টু ও স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু 225 মাইনাস 144 ইকুয়াল টু 121, বা ও এম ইকুয়াল টু √121 বা 11 সেমি। তারপরে দেখো কি বলছে, 1/5-টা, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস এবং সেই বৃত্তের উপর একটি বিন্দু এসি সমান সিবি হলে কোণ সিএবি এর মান কত? এখানে দেখো কিন্তু এই উত্তরটার অপশানে কিন্তু 11 নেই, 12 আছে, কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু 11 হবে, একটু ভুল আছে। দেখো কোণ সিএবি এর মান কত? 5-এরটা, এটা একটা বৃত্ত এবং এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এসি সমান সিবি, এফসি সমান সিবি এবং ও হচ্ছে কেন্দ্র। আমরা জানি দেখো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, মানে এখান থেকে এইটুকু কে অর্ধক, তাহলে এই কোণটা কী হবে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। অতএব কোণ এসিবি সমান কি? তো 90 ডিগ্রি এই কোণটা। এখন এসি সমান সিবি যদি হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, মানে কোণ সিএবি সমান কোণ এবিসি, এটা সমান। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণকে কি সমান হতে হবে? সমান হতে গেলে কী করতে হবে? এটা একটা ত্রিভুজের 3টি কোণের মান কত? 180 ডিগ্রি, তাহলে এটা অলরেডি 90 ডিগ্রি, তাহলে এটা কী হবে? 45 হবে, এটাই 45 হবে। 45 যোগ করে কত? 90 ডিগ্রি, তার সাথে এই 90 ডিগ্রি যোগ করে কত হবে? 180 ডিগ্রি।
তাহলে কোণ CAB এর মান কত হবে? কোণ CAB এর মান মানে এই কোণটার কত হবে? 45 ডিগ্রি। তারপরে দেখো 1/6টা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার আয়তনের 3 গুণ সঙ্গে সমান। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি গোলকের ব্যাসার্ধ r একক, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক, আয়তন = 4/3πr³ ঘন একক। শর্ত অনুসারে কি 4πr² = 3 × 4/3πr³। অতএব এই 4 কাটলো, 3 কাটলো, পাই কাটলো, এখানে দুটো আর স্কয়ার আছে, এখানে তিনটে কাটলাম, তাহলে এখানে কিছু নেই মানে 1 থাকবে, আর এখানে থাকবে 1, একটা r বা r = 1। অতএব নির্ণেয় ব্যাসার্ধ হচ্ছে 1 একক। তারপরে দেখো 2-1টা কোনো গ্রামে বর্তমান জনসংখ্যা p এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি r% হলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? শূন্যস্থান পূরণ। উত্তরটা দেখে নাও। বর্তমান জনসংখ্যা p, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি r%, n বছর পূর্বে জনসংখ্যা কি হবে? p × 1 - r/100^n। যদি পূর্বে বলে তাহলে এখানে সবসময় মাইনাস হয়, আর পরে বললে এখানে প্লাস হবে। দেখো 2 x² - bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c = কত? দেখো ধরি x² - bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা যদি একটা হয় তার অনন্যক মানে কি 1/α। তো আলফা প্লাস 1/α সমান কি? -b x এর সহগ, x এর সহগ কি আছে? -b বাই x² এর সহগ মধ্যে a, এই মাইনাস মাইনাস যোগে প্লাসে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, b/a। তো আলফা × 1/α বীজদ্বয়ের গুণফল, ফর্মুলা কি? ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে a আলফা কাটলো, তাহলে 1, আর এটা হবে c/a বা c = a। তারপরে আছে দেখো 2-3টা যদি 3a = 4b = 5c হয় তবে a/b/c সমান কত? দেখো 3a = 4b = 5c = k ধরি। অর্থাৎ 3a = k, 4b = k, 5c = k, বা a = k/3, b = k/4, c = k/5। a/b/c = k/3, k/4, k/5। তো কে কাটলো 1/3, 1/4, 1/5। এগুলো সবগুলো হচ্ছে এই কখনো রেশিওকে এইভাবে ফ্র্যাকশানে রাখা যায় না, ভগ্নাংশ রাখা যায় না, তাই এগুলোকে এলসিএম নিতে হয়, মানে লসাগু নিতে হয়। তাহলে লসাগু কত হবে? 60। তাহলে 60 দিয়ে গুণ করলাম, তাহলে 1/3 × 60 1/4 × 60 1/5 × 60। এবারে এটা যদি কাটাকাটি করি, 3 × 20 = 60, 4 × 15 = 60, 5 × 12 = 60। তারপরে আছে দেখো দুটি সমবাহু ত্রিভুজ সর্বদা, এখানে উত্তরটি হবে সদৃশ। 2-4টা হচ্ছে দুটি সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। 2-5টা হচ্ছে দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। 2-4টা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1টি। এখানে কিন্তু বারবার তোমাদের এটা ঘুরিয়ে দিচ্ছি, এর আগে একটা দিয়েছিলাম যে নিরেট গোলকের সমতলের সংখ্যা। নিরেট যদি গোলক হয়, গোলক মানে কি পুরোটা গোল, তাহলে সমতল কি হবে? নাই, সবকটাই বক্রতল। কিন্তু অর্ধগোলক বলেছে, অর্ধগোলক মানে এরকম থাকে একটা, মানে এটা উপরটা বৃত্তাকার পথ থাকে, তাহলে এটা কি? এটা সমতল, আর এটুকু বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1টি। এইটা ভালো করে কোশ্চেনগুলো পড়বে। তারপরে দেখো 3-1টা একটি দ্রব্যের দাম 50 টাকা, প্রতি বছর 10% দাম বাড়লে 2 বছর পর দাম হবে 60 টাকা। সত্য না মিথ্যা সেটা দেখতে হবে। দেখো p = 50 টাকা, r = 10%, t = 2 বছর। তো 2 বছর পরে পণ্যের দাম হবে কত? p × 1 + r/100^n। p এর মান হচ্ছে 50 + 1 + 10/100 তার উপর স্কয়ার। এখানে কাটলাম 10 × 10 = 100, তাহলে 50 × 1 + 1/10 তারপরে স্কয়ার। 50 × এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এখানে 10, আর এখানে কি হবে? 10 + 1, তাহলে কি হবে? 11/10। 11/10 কবার আছে? দুবার আছে, সেই জন্য 11/10 দুবার লিখে নিলাম। এটাতে কাটলাম 5 × 10 = 50, এখানে 5 হলো,
এই 5কে 10 কাটলাম, তাহলে হচ্ছে 5 দুগুণে 10। ওপরে 11 গুণ করে হচ্ছে 121/2। এটা যদি ভাগ করি তাহলে হবে 60.5 টাকা। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে, সে 60 টাকা হবে, কিন্তু এখানে আসছে 60.5 টাকা। তাহলে এই উত্তরটা কী হবে, মিথ্যা হবে। তারপরে 3-2টা কি বলছে, বার্ষিক 10% সরল সুদে যদি কোনো মূলধনের সুদ মূলধনের 2/3 অংশ হয় তাহলে সময় লাগবে 20 বছর। দেখো কি বলছে, R=10%, ধরি মূলধন P, সুদ কী হবে, সুদ I=P × 2/3, মানে কি মূলধনের 2/3 বলেছে, অতএব I=P/RT/100। তাহলে I এর মান কত, P × 2/3 = P × R এর মান 10 × T/100। এটা কাটলাম, 10 10 100, এই P এবং এই P কাটা হলো, এদিকে 2/3 = T/10। তাহলে এখানে কী হবে, কোনো গুণ করি, তাহলে 3T আর আছে 10 দুগুণে 20, বা T = 20/3। এটা ক্যালকুলেশন করলে 6.66 বছর এরকম হয়। তাহলে এখানে আমার T এর মান কি বলেছে, 20 বছর, কিন্তু এখানে এই বছরটা আর আছে 6.66 বছর। তাহলে এটা কি হবে, এই উত্তরটি হবে কি, মিথ্যা। তারপরে দেখো 3-3টা, যদি A proportional to B এবং B proportional to C হয় তাহলে A proportional to C স্কয়ার হবে, সেটা সত্য কি মিথ্যা। দেখো A proportional to B সমান কি, একটা ধ্রুবক নিলাম, তাহলে A = K1B, B proportional to C সমান B দিয়ে হচ্ছে B = কি, K2C, K2 হচ্ছে একটা ধ্রুবক। এই প্রপোর্শনালটা যদি তুলতে হয় তাহলে এখানে একটা ধ্রুবক নিতে হয়, তাহলে সমান হবে। অর্থাৎ A = দেখো K1, এখানে B আছে, তাহলে B এর মান কি, K2C, তাহলে K2C বসিয়ে দিলাম, তাহলে A = কি, K1 K2 × C। এবার দেখো K1 K2কে আমি কে ধরলাম, এটা তো একটা ধ্রুবক K1 K2, তাহলে এটাকে কে ধরলাম, তাহলে A = KC। এবার যদি এই ধ্রুবক পদ এবং সমান যদি আমি তুলি তাহলে সেটা কী হবে, সমান এবং ধ্রুবক পদের পরিবর্তে আমি প্রপোর্শনালটা লিখতে পারি, তাহলে A proportional to C। কিন্তু আমাদের এখানে প্রশ্ন কি বলছে, যে A proportional to C স্কোয়ার, A proportional to C স্কোয়ার, তাহলে এই উত্তরটি কী হবে, মিথ্যা। তারপরে দেখো 3-4টা, যদি x = √5 + √4 হয় তবে x + 1/x এর মান হবে 9। উত্তরটি দেখে নাও। দেখো x = √5 + √4, তাহলে কি হবে, 1/x বের করছি, এগুলো কিন্তু কোনো কাজের নয়। x = √5 + √4, তাহলে কী হবে, 1/x = 1/√5 + √4। কেন 1/x করলাম, কারণ আমাকে এই মানটা বের করতে হবে, তাই 1/x = 1/√5 + √4। এবার করণীয় নিরসন করছি, করণীয় নিরসন করলে কী হবে, এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে, তাহলে √5 - √4 /√5 + √4 × √5 - √4। এই ফর্মুলাটা দেখো, √5 - √4 /a + b × a - b, ফর্মুলা হচ্ছে a² - b², মানে √5 এর স্কোয়ার -√4 এর স্কোয়ার। তাহলে সে রুট এবং স্কোয়ার দুটো উঠে যায়, তাহলে কী হবে, শুধু 5 - 4, 5 - 4 যদি বিয়োগ করি তাহলে 1 1 1, তার মানে এরকম হয় √5 - √4 /1। এখানে কিছু নিচে 1 মানে কী হবে, √5 - √4 হবে। তা আমি তোমাদেরকে জাস্ট এটা একটা দেখিয়েছি, কিন্তু যখনই তোমাদের কোনো অঙ্ক ধরো 1 বা 2 এরকম নাম্বার দেবে, তখন কিন্তু এটা করলে তোমরা করতে পারো, কিন্তু বড় অঙ্ক তো অবশ্যই কষে দেখাতে হবে। যদি 4 নাম্বার হয় তাহলে একটু তোমাদের এটা করতে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যদি হাতে সময় না থাকে তাহলে এখানে দেখো x = কি, √5 + √4, কিন্তু দেখো 1/x = কি বেরিয়েছে, √5 - √4, মানে এখানে প্লাস আর এখানে মাইনাস, এখানে যা থাকবে তার বিপরীত বেরোবে। কিন্তু এখানে দেখো তোমাদেরকে একটা ভাবতে হবে, 5 আর 4 এটা সবসময় কী হবে, বিয়োগ হবে, তো 5 থেকে 4 যদি বাদ দিই তাহলে কী হবে, 1, তো কোনো যায় আসে না। কিন্তু যদি তোমাদের এখানে হয় 2 + √3, এটা যদি আমি ভাগ করি, এটা যদি আমি এরকম করণীয় নিরসন করলে এটা হবে, তাহলে এটার স্কোয়ার মানে কত, এটার স্কোয়ার, এটার মানে হচ্ছে কি 2 দুগুণে 4 মাইনাস কত 3 রুট এটার 3, তাহলে সমান কত হবে, 4 আর 3 কত হবে 1। অনেক সময় তোমাদের একটু দেখে নিতে হবে
যে সমস্যাটা কী হচ্ছে, অনেক সময় কী হয় এখানে এক না হতেও পারে, আবার প্রায় এক হয়। তো তোমাদেরকে এগুলো দেখে তোমরা যদি এগুলো দেখে করতে পারো তাহলে ভালো হবে। 1/x সমান কী হবে, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন, জাস্ট √5 মাইনাস √4, মানে 1/x এর মান এটা। তো তোমরা এভাবেও করতে পারো। অতএব x প্লাস 1/x সমান কি, x এর মান √5 প্লাস √4 প্লাস 1/x এর মান হচ্ছে √5 মাইনাস √4, এই প্লাস মাইনাস √4 কেটে গেল, অর্থাৎ 2√5। কিন্তু এখানে কি বলেছে, উত্তরটি হবে 9, কিন্তু এখানে এটা আমাদের বেরিয়েছে 2√5, কিন্তু এটা হবে মিথ্যা। তারপরে দেখো 3-এর 5-এরটা, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর কেবলমাত্র দুটি স্পর্শক অঙ্কন করা হয়, এটি হবে মিথ্যা। 3-এর 6-টা দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ হলে তার আয়তন হবে πr³ ঘন একক। উত্তরটি দেখে নাও। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা কী হবে, ব্যাসার্ধ যা হবে তার 3 গুণ, মানে 3r। শঙ্কুর আয়তন কী হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 πr²h, বা 1/3 π × r² × h এর মান হচ্ছে 3r, এই 3 কাটলো, π × এটা r² আর গুণ করা হচ্ছে r³ ঘন একক, তাহলে এটা হবে সত্য। তারপরে দেখো 4-এর 1-এরটা, বার্ষিক কত হারে সুদে 4 বছরের সুদ ও আসলের অনুপাত 9:25 হবে। উত্তরে দেখে নাও। ধরি বার্ষিক শতকরা সুদের হার r%, সময় 4 বছর, ধরি আসল = p, সুদ = i, 4 বছরের সুদ i = PRT/100 = p × r × t এর মান হচ্ছে 4/100, তাহলে এটাকে 4 25 100, অর্থাৎ PR বাই কত 25। শর্ত অনুসারে সুদ আসল = 9:25, বা PR/25 p, অর্থাৎ 9:25। PR/25/p = 9/25। এবার দেখো, বা PR/25 × 1/p = 9/25। এই 25 কাটলো, p কাটলো, তাহলে r = 9, অর্থাৎ নির্ণয় বার্ষিক শতকরা সুদের হার হচ্ছে 9%। তারপরে হচ্ছে দেখো 4-এর 2-এরটা, বার্ষিক 5% হারে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে। উত্তরটি দেখে নাও। ধরি আসল = p টাকা, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটি হবে সমূল চক্রবৃদ্ধি সমান কি, p × 1 + r/100^n, p × 1 + 5/100 তারপর স্কোয়ার, বা সমান p × 1 প্লাস, এটা যদি কাটাকাটি করি 5 × 20 100, তাহলে 1 + 1/20 তারপর স্কোয়ার, p × এটা যদি লসক করি তাহলে লসকটি কী হবে, 20 20 1 20 + 1 মানে হচ্ছে 21/20, এটা দুবার আছে তাই 21/20 × 21/20 লিখলাম। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তাহলে p × 21/20 × 21/20 - p। এই চক্রবৃদ্ধি সুদ কি দেওয়া আছে আমার 246 টাকা, = এই p এবং p দুটো কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, শুধু এইটুকু পড়ে থাকবে -p। বা এটা যদি আমি লসাগু করি তাহলে এখানে নিচে 20 20 20 × 20 হবে, তাহলে এটা হবে 21 × 21 - 20 × 20, কিন্তু নিচে যে 20 × 20 সেটা এর সাথে গুণ হয়ে গেল, তাহলে p = কী হবে 246 × 20 × 20 বাই এটা তাহলে 21 এবং 21 যদি গুণ করি তাহলে হচ্ছে 441, আর 20 × 20 যদি গুণ করি তাহলে 400, তাহলে 246 × 20 × 20 বাই এটা বিয়োগ করলে হয় 41, 41কে 6 দিয়ে গুণ করলে হবে 246, আর কিছু গুণ হবে না, 20 এবং 20 যদি গুণ করি 400, 400-র সাথে যদি 6 গুণ করি তাহলে 4 × 4 = 24, মানে 2400 টাকা। অর্থাৎ নির্ণয় আসলের পরিমাণ হচ্ছে 2024 টাকা, এই 400 টাকা মানে 2400 টাকা। তারপরে দেখো 4-এর 3-এরটা, এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, যদি এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ যদি 630 টাকা হয়, তবে বি এর মূলধন কত। দেখো এ ও বি এর উভয়ই 1050 টাকা লাভ, তাহলে ধরি বি এর মূলধন কত 100 টাকা, বি এর লাভ্যাংশের পরিমাণ কত, মোট লাভ হচ্ছে এত, এল হচ্ছে এত লাভ পেয়েছে, তাহলে একটা থেকে এটা বাদ দিলে কি পাবো, বি এর লাভ পাবো, তাহলে 420 টাকা।
শর্ত অনুসারে কী করেছে এখানে এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান এ এর লাভ বাই বি এর লাভ। তাহলে এখানে 900 বাই এক্স ইকুয়াল টু 630 বাই 420, 0 0 কাটলাম, তাহলে কোনো গুণ করলাম, সেই এক্স ইন্টু 63 ইকুয়াল টু 900 ইন্টু 42, কোনো গুণ করলাম, তাহলে এক্স ইকুয়াল টু কি 900 ইন্টু 42 বাই 63। এটা যদি আমি 7 দিয়ে কাটি 7 9 63 আর 6 7 42, 9 দিয়ে কাটলাম 9 100 900, এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 6 100 600, অর্থাৎ বি এর মূলধন 600 টাকা। তারপর হচ্ছে দেখো 4 এর 4-এরটা √98 প্লাস √8 মাইনাস √2 এর মান কত? দেখো √98 প্লাস √8 মাইনাস 2√32, এগুলোকে সবগুলো ভেঙেছি, ভাঙার ফলে কী হবে √98 মানে কি 2 × 7 × 7 প্লাস এটা বাংলা কি 2 × 2 × 2 মাইনাস 2 ইন্টু √2 × 2 × 2 × 2 × 2 মানে 5টা 2। এবার দেখো রুটের মধ্যে জোড়ায় জোড়ায় থাকলে একটা বেরোয়, 7 দুটো আছে তাহলে একটা বেরোলো 7 × √2 প্লাস এখানে দুটো আছে একটা 2 বেরোলো √2 মাইনাস এখানে দুটো আছে তাহলে দুটো মানে কি দুটো 2 বেরোবে, দুটো 2 গুণ করলে 4, 4 সাথে এটা গুণ করলে কত হবে 8, তাহলে কী থাকবে এই রুটটা ভেতরে থাকবে অর্থাৎ √2। এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 9√2 মাইনাস 8√2, 9টা √2 থেকে একটা √2 বাদ দিলে কত হবে শুধু √2। তারপরে দেখো 4 এর 5-এরটা 3a প্লাস 5b ইস টু 3a মাইনাস 5b ইকুয়াল টু 13:8 হলে a:b এর মান কত? দেখো 3a প্লাস 5b ইস টু 3a মাইনাস 5b ইকুয়াল টু 13:8 বা ইস টু মানে ভাগ, তাহলে 3a প্লাস 5b বাই 3a মাইনাস 5b ইকুয়াল টু 13/8 হলো। এবার তাহলে কোনো গুণ করবো, তাহলে 3 × 39a মাইনাস 5 × 65b ইকুয়াল টু, এটা যদি গুণ করে 3 × 8 = 24a 5 × 8 = 40b, অর্থাৎ 39a, আর এটা যদি এদিকে আসে তাহলে হচ্ছে 24b, এগুলোকে একদিকে করছি তাহলে 39a, আর এটা এদিকে আসলো -24a ইকুয়াল টু 40b, এটা মাইনাস আছে এদিকে গেলে প্লাস হবে প্লাস 65b, এটা বিয়োগ করলে হয় 15a ইকুয়াল টু 105b, a বাই b ইকুয়াল টু কী হবে 105/15, এটা যদি 5 দিয়ে কাটি 3 × 5 = 15 আর 5 × 21 105, এটাকে যদি কাটি তাহলে 3 × 7 = 21, তাহলে উপরে আছে 7 নিচে কিছু না মানে 1, তাহলে a:b সমান কি ভাগ মানে ইস টু, তাহলে 7:1। 4 এর 6-টা কী বলছে দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবং XBC সমান 82 ডিগ্রি, কোণ ADB সমান 47 ডিগ্রি হলে কোণ BAC সমান কত? দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ XBC সমান হচ্ছে 82 ডিগ্রি, কোণ ADB সমান 47 ডিগ্রি, কোণ ABC সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি বাই 90 ডিগ্রি। কোণ ABC এখানে এই দুটোর মান দেওয়া আছে, এবার কোণ ABC বলতে কী বোঝাচ্ছে ABC, এটার সময় এইটুকু কোণ নির্ণয় করতে হবে। তা আমরা কি জানি এই পুরো কোণটা মানে কত, সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমার কোণ ADB XBC বলতে কোনটা XBC বলতে এই কোণটাকে যদি আমি বাদ দিই তাহলে কি পাবো আমি কোণ ABC পাবো, বলতে কোণ ABC বলতে কোনটা পাবো এটা পাবো, এই কোণটা পাবো, তাহলে কত 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি হচ্ছে 98 ডিগ্রি। এর বলছে কোণ ADC বলতে কোনটা কোণ ADC, এই কোণটা এটা সমান কত 180 ডিগ্রি মাইনাস 58 ডিগ্রি। এই কোণটা যদি 58 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণ কী হবে 58 ডিগ্রি, সেখানে এই কোণটা 58 ডিগ্রি হবে। তাহলে এই পুরো কোণটা 180 ডিগ্রি থেকে যদি 58 ডিগ্রি বাদ দিই তাহলে এটা কত পাবো 82 ডিগ্রি। কোণ CDB সমান কত হবে কোণ ADC মাইনাস কোণ ADB সমান হচ্ছে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, সমানগুলো বসিয়ে দিলাম ইকুয়াল টু 35 ডিগ্রি। কোণ CDB সমান কোণ BAC সমান 35 ডিগ্রি। কেন হবে, কারণ এরা একই বৃত্তাংশত কোণ, মানে বৃত্তের মধ্যে একই বৃত্তের অংশের কোণ। এবার দেখো 4 এর 7-টা ABC ত্রিভুজের পরিকেন্দ্র AB সমান AC এবং কোণ BOC সমান 140 ডিগ্রি হলে কোণ AAC এর মান কত? দেখো
এ বি সি একটা ত্রিভুজ এবং এ বি এবং এসি সমান, এই কোণটা দেওয়া আছে বিওসি সমান 140 ডিগ্রি আছে। তাহলে কোণ এ বি সি বলতে এই কোণটার মান কত? দেখো বিওসি সমান 140 ডিগ্রি দেওয়া আছে এবং এ বি সমান সমান এসি, বিওসি সমান 140 ডিগ্রি, তাহলে বিএসি বলতে এই কোণটা মানে কি, এই মাঝের কোণটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এই কোণটা পাওয়া যাবে। তাহলে বিএসি সমান কত? 140 ডিগ্রি বাই 2 ডিগ্রি, 2 বাই কী হবে 70 ডিগ্রি। তো কোণ এ বি সি সমান কত? 100। এটা যদি 70 ডিগ্রি, এটা কত পেলাম? তাহলে 70 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা মান কী পাবো? তাহলে পুরো কোণটা কত? 180 ডিগ্রি। ত্রিভুজের প্রত্যেকটা কোণ, 3টে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। সেখান থেকে 70 ডিগ্রি বাদ দিব, তাহলে কত পাবো? এ বি সি সমান কি 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2 সমান 110 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে কত হবে? 55 ডিগ্রি। তারপরে দেখো 4-এর 8-এরটা কী বলছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটি সরলসাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এরা দুটো বৃত্ত যার কেন্দ্র এ এবং বি এবং সিডি হচ্ছে স্পর্শক। এখান থেকে এটুকু দূরত্ব 8 সেমি আর এটুকু দূরত্ব 13 সেমি। এটুকু যদি দূরত্ব 13 সেমি হয় তাহলে ইডি কত হবে? 13 সেমি। এটুকু 3 সেমি হলে এটুকু 3 সেমি হবে। এটুকু 3 সেমি যদি হয় তাহলে এটুকুর মান কত? পুরোটা 8, 8 থেকে 3 বাদ দিলে কত? 5, তাহলে এটুকু 5 সেমি। তাহলে দেখো এসি সমান সমান 8 সেমি, এ ই সমান সমান বিডি, এ ই সমান সমান বিডি, এটা সমান সমান 3 সেমি। সি সমান সমান কত? সি ই সমান সমান কত? 8 সেমি। এই পুরোটা 8 সেমি মাইনাস 3 সেমি, তাহলে হবে 5 সেমি। সমকোণী ত্রিভুজ দেখো সিডিই এটুকু সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে সিডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু ডি স্কোয়ার, বা সিডি স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার ইকাল টু 13 স্কোয়ার, বা সিডি স্কোয়ার ইকাল টু 169 মাইনাস এটা 5, বা সিডি স্কোয়ার ইকাল টু 144, সিডি স্কোয়ার ইকাল টু 12 স্কোয়ার, সিডি ইকাল টু 12। অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। 4-এর 9টা কী বলছে? যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখে না, এটা একটা জ্যা এবং যে এখান থেকে কেন্দ্র এবং ও এ এবং ও বি এর কেন্দ্রটা কত, মানে জ্যায়ের দৈর্ঘ্যটা কত? দেখো ব্যাস সমান কি দেওয়া আছে? ব্যাস সমান 10 সেমি। এবার ব্যাসার্ধ ও এ সমান কত? ব্যাসার্ধ ও এ, তাহলে এটা কি 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো, তাহলে 10 বাই 2 সেমি সমান সমান 5 সেমি। ও সি সমান সমান 4 সেমি। ও সি বলতে কি এইটুকু দূরত্ব 4 সেমি। এসি সমান সমান সিবি, এটা সমান সমান কি এ বাই 2, এ বাই 2। ত্রিভুজ এ ও সি থেকে পাই ও স্কোয়ার ইকাল টু এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এ স্কোয়ার মান 5-এর স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। এসি স্কোয়ার ইকাল টু কী হবে? 25 স্কোয়ার, 25-এর 5-এর স্কোয়ার মানে কি 25 মাইনাস 4-এর স্কোয়ার মানে 16। এসি স্কোয়ার ইকাল টু 9, এসি ইকাল টু রুট ওভার স্কোয়ার চলে দিকে রুট ওভার হয়ে গেল 9 ইকাল টু 3। অতএব জ্যায়ের দৈর্ঘ্য কী হবে? জ্যায়ের দৈর্ঘ্য এসি মানে কি? এসি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 যদি গুণ করি, এসি এটা বেরিয়েছে, তাহলে এটা 2 দিয়ে যদি গুণ করি তাহলে জ্যায়ের দৈর্ঘ্য পাবো, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তারপরে দেখো 4-এর 10-এরটা, 4-এর 10-এরটা কী বলছে? দেখো একটি শঙ্কু আকৃতি জলের পাত্রের ভূমির ব্যাস এত এবং এত। এই অঙ্কটা ভুল আছে, যেহেতু ভূমির ব্যাস দুটো হয় না, এটা হয় উচ্চতা হবে বা কিছু একটা হবে, সেই জন্য আমি করিনি অঙ্কটা। 4-এর 11-টা দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো 4-এর 11টা দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, 9:4। দুটি গোলক দুটি ব্যাসার্ধ r1 ও r2, শর্ত অনুসারে কি 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার ইকাল টু 9:4। এর ইষ্ট মানে ভাগ, তাহলে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার ইকাল টু 9/4। 4 পাই কেটে গেল, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকাল টু 9/4, বা r1 বাই r2 তার গোটাটার উপর স্কোয়ার ইকাল টু 3/4। 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার এখানে হবে 2-এর স্কোয়ার মানে 4। এ স্কোয়ার কেটে গেল, r/2 3/2 হবে। তো r1 কত 3, r2 কত 2, পুরো অঙ্কটাই ভুল হয়ে যাচ্ছে।
দেখো গোলকটির আয়তনের অনুপাত, তাহলে 4/3πr1³ = 4/3πr2³ তাহলে 4/3πr1 এর মান কত 3 এবং r2 এর মান কত 2 এর কিউব। এটা দেখো 4/3πr³ আর এটার হচ্ছে 2 এর কিউব, 4/3πr³ তারপরে 2 এর কিউব, 4/3π কেটে গেল, উপরে 3 এর কিউব আর হচ্ছে নিচে 2 এর কিউব। 3 এর কিউব মানে 27, 2 এর কিউব মানে হচ্ছে 8, 2 এর কিউব মানে 8, অর্থাৎ উত্তরটি হবে 27:8। তারপরে দেখো 4/12 হচ্ছে, দেখো একটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য 8√2 মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বলেছে। অঙ্কটা বুঝে নাও, ঘনকের প্রত্যেকটা তলের কর্ণের দৈর্ঘ্য বলেছে। ঘনকের আমরা কি জানি, ঘনকের প্রত্যেকটা কর্ণ একটা বর্গক্ষেত্র, তাহলে একটা তলের কর্ণের দৈর্ঘ্য কত 8√2 তে যেছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি √a বলতে কি বাহু। তাহলে দেখো প্রতিটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2 মিটার, অর্থাৎ শর্তানুসারে √a = 8√2 মানে কি এটা একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আছে কি √a। তাহলে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই রুট কেটে গেলে তাহলে = কত 8 মিটার। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমি 8 মিটার। অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আছে √3 × বাহুর দৈর্ঘ্য, তাহলে √3 বাহুর দৈর্ঘ্য কত পেলাম 8 মিটার, তাহলে হচ্ছে কি 8√3 মিটার। তারপর দেখো 5-1 একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। সমিতির বার্ষিক শতকরা সল সুদের হার নির্ণয় করো। দেখো আসল = 15,000 টাকা, সময় = 5 বছর, সুদ আসল হচ্ছে 22,125 টাকা, সুদ সমান কত 22,125 - 15,000 দেওয়া হচ্ছে 7,125 টাকা। দড়ি সমিতির বার্ষিক শতকরা সল সুদের হার r%, অর্থাৎ I = কি PRT/100, তা R = কি হবে 100 × I/P × T। এখানে 100 এখানে I এর মান হচ্ছে 7,125/15,000 × 5। এটা যদি আমি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে এটা কি হবে, তারপর দেখো এটাকে 5 দিয়ে কাটলাম তাহলে হচ্ছে 1425। এই দুটো শূন্য কেটে গেল, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 30, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 285। এটাকে আবার 5 দিয়ে কাটলাম 6, আর এটাকে কাটলাম হচ্ছে 57। তাহলে উপরে দেখো 57 নিচে 6 দেয়, 57/6 সমান হচ্ছে 9.5। এতে বার্ষিক শতকরা সল সুদের হার হচ্ছে 9.5%। তারপর দেখো 5-2 রাজীব 3,750 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর সায়ন 15,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগ দিল। বছরের শেষে 6,990 টাকা হলে কে কত লভ্যাংশ পাবে। দেখো রাজীব ও সায়নের মূলধনের অনুপাত কত হবে 3,750 × 12 = 15,000 × 6। এটা যদি গুণ করি তাহলে এটা কত হবে 3,750 × 12 বাই এটা হচ্ছে ইস্টু মানে ভাগ 15,000 × 6। এই শূন্য এবং এই শূন্য কাটলো, 6কে কাটলাম 6 × 2 = 12। তাহলে এখানে কত হবে একটু ভালো করে লিখে নিয়েছি 3,750 × 2/1500। 5 দিয়ে কাটলাম এটা 300, এটা 5 দিয়ে কাটলে কত হবে 75। এবার যদি এটা কাটি তাহলে কত হবে 60, আর এটা যদি কাটি তাহলে 15। এই 15 দিয়ে এটাকে কাটলাম 60। এবার দেখো এটা যদি কাটি তাহলে কত হবে 2 × 2 = 4, আর এটা হচ্ছে 2। তোমরা একটু দেখে নাও কীভাবে কাটাকাটি করেছি, নাহলে গন্ডগোল হয়ে যেতে পারে। দেখো এটা 5 দিয়ে কেটেছি তাহলে কত হবে 3 × 5 = 15, আর 0 এটা 5 দিয়ে কাটলে কত হবে 5 × 7 = 35, আর 2 × 5 = 25, 75। আবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 5 × 6 = 30 × 0, 5 দিয়ে কাটলে কত হবে 5 × 15 = 75। এটাকে যদি কাটি তাহলে কত 4 × 15 = 60। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি 2 × 2 = 4, তাহলে উপরে কিছু নাই মানে কি উপরে 1/2 1:2, অর্থাৎ মূলধন অনুপাত কত হলো 1:2। মোট লাভ কত 6,900 টাকা। রাজীব লাভ পাবে কত 6,900 রাজীব হচ্ছে 1 বাই আনুপাতিক ভাগ, আর 2 সাথে 1 যোগ হয়, তাহলে এটা যদি আমি কাটাকাটি করে 2300 টাকা।
গুণ করলে কী হবে 2300 টাকা। সায়ন লাভ পাবে 6900 টাকা ইন্টু 2/3, কাটাকাটি করলে হচ্ছে 2300, তার সাথে 2 গুণ করলে হচ্ছে 4600 টাকা, মানে 4600 টাকা। তারপরে দেখো 5-3 একটি মোটর গাড়ির মূল্য 3 লাখ টাকা। গাড়িটির বাৎসরিক অপচয়ের হার 30% হলে 3 বছর পরে গাড়িটির দাম কত হবে? দেখো একটি মোটর গাড়ির মূল্য P = 3 লাখ টাকা। গাড়িটির বাৎসরিক অপচয় হার = 30%। 3 বছর পরে গাড়িটির দাম হবে P × 1 - R/100 এখানে P এর মান কত? 3 লাখ। তাহলে 1 দশক শতক হাজার অযুত লক্ষ 3 লাখ এখানে বসিয়ে দিলাম, ইন্টু 1 - আর এর মান 30/100/কিউব, ওপরে কিউব, এই 0 0 কাটলো, তাহলে 3 লাখ ইন্টু ক্যালকুলেশন লসও করলাম, তাহলে 10 - 3/10 তার উপরে কিউব, 3 লাখ ইন্টু 10/7/10 তার উপরে কিউব, অর্থাৎ 3 লাখ ইন্টু এটা হচ্ছে 7/কিউব, 3 বার আছে, তাহলে 3 বার লিখে দিলাম। এখানে একটা 0 দুটো 0 তিনটে 0 1 2 3 0 কেটে গেল। ওপরে যদি গুণ করি তাহলে গুণ করার এই 300 আর হচ্ছে এই 3টে 7 যদি গুণ করি তাহলে দেখো গাড়িটির দাম কত হলো, যে এত টাকা। তারপরে দেখো 6-1 কি বলছে, যে পেনের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি পেন পাওয়া যায়। প্রতি ডজন পেনের বর্তমান মূল্য কত? কিন্তু এখানে বর্তমান হবে না, এখানে হবে বর্তমান হবে না, পূর্বে। আমার তো এখন কমছে, কমার ফলে আমি এত টাকা পাচ্ছি, কিন্তু বর্তমান হবে না, পূর্বে কত ছিল সেটা বের করতে বলেছে। তাই আমি পূর্বে ধরে করেছি, তোমরা একটু দেখে নাও। ধরি পূর্বে প্রতি ডজন পেনের মূল্য ছিল X টাকা, এখন পেনের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে পেনের মূল্য = X - 6 টাকা। প্রশ্ন অনুসারে কী হবে? 30/X - 6 মাইনাস 30/X = 3/12, এটা 3/12। 30 কমন নিলাম, তাহলে 1/X - 6 মাইনাস 1/X = 3/12, বা 30 ইন্টু এটা লসও করেছি, 30 ইন্টু X - X ইন্টু X, উপরে হচ্ছে X - 6 = 3/12, বা 30 ইন্টু কী হবে, এটা যদি আমি ব্র্যাকেটে তুলি X - X আর এই মাইনাস মাইনাসে প্লাস বাই X ইন্টু X - 6 = 3/12, এই মাইনাস এবং প্লাস মাইনাস X কেটে গেল। তাহলে এখানে দেখো এই 30 আছে, এটা গুণ ছিল, এদিকে এসে কী হয়ে গেল? ভাগ হয়ে গেল। তো 3/12 ইন্টু 30, উপরে কী আছে 6/, এটা যদি গুণ করি তাহলে X² - 6X = 3/12 ইন্টু 30। এটা কাটলাম 3 × 10 = 30, এবার কোনাকুনি গুণ করলাম, X², এখানে কিছু নেবে না, 1X² - X, আর এটার সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে 720, বা X² - 6X - 720 = 30। 720 টাকা ভাঙলাম এভাবে। তাহলে এবার মিডিল টার্ম করছি, X² - 30 থেকে 24 বাদ দিলে 6, এবং এই দুটো গুণ করলে হচ্ছে 720, তাহলে 30 - 24 ইন্টু X - 720 = 0, বা X² - 30X, এই মাইনাস মাইনাসে প্লাস 24X - 720 = 0। X কমন নিলাম, তাহলে X ইন্টু X - 30 প্লাস 24 ইন্টু X - 30 = 0, বা X - 30 ইন্টু X প্লাস 24 = 0। এটা সমান সমান হচ্ছে এটা সমান সমান 0, এটা সমান সমান 0। তো X = 30, X = -24। এখানে দেখো X এর মান হচ্ছে 24, কিন্তু X সমান আমি মূল্য ধরেছিলাম, তো মূল্য কখনো নেগেটিভ হয় না, তাই এটা অগ্রাহ্য। অতএব পূর্বে প্রতি ডজন পেনের মূল্য কত ছিল? 30 টাকা। তারপরে দেখো 6-2 কী বলছে, সমাধান করো। 3X - 24/X = X/3। এখানে দেখো 3X - 24/X = X/3, এটা ক্যালকুলেশন লসও করছি, তাহলে X, এটা কিছু নেবে না 1, তার সাথে X গুণ করলে 3X² - 24 = X/3। কোনাকুনি যদি গুণ করি তাহলে 3 3 9, 9X² - 3 24 72 = X²। তারপরে দেখো X² - X² = 72, তারপর দেখো 9X² - X² - 72 = 0, এটা করলে 8X² - 72 = 0। যদি 8 কমন নিই তাহলে 8 ইন্টু X² - 9 = 0, বা X² - 9 = 0, বা X² = 9। X = প্লাস মাইনাস √9, তাহলে X = প্লাস মাইনাস 3, অর্থাৎ নির্ণয় সমাধান X = +3 - 3। তারপরে প্রশ্নটা দেখো কি বলছে, যে
এক্স স্কোয়ার 6 3 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে এটা সমান এটা। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো আলফা ও 2 আলফা। একটা যদি আলফা হয় তাহলে আর একটা কী হবে 2 আলফা। অতএব দেখো বীজ দুটি যোগফল কি আছে আলফা প্লাস 2 আলফা সমান সমান কি মাইনাস বি বাই এ। আলফা প্লাস 2 আলফা যোগ করে 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা ইকুয়াল টু কত মাইনাস বি বাই 3 এ। তো আলফা ইন্টু 2 আলফা কি সি বাই এ। অতএব 2 আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ, সি বাই এ এখানে সি বাই এ। তো আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই 2a বা এখানে আলফার মান কত আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 3a, তাহলে হচ্ছে মাইনাস বি বাই 3a তারপর স্কয়ার ইকুয়াল টু সি বাই 2a। এটা যদি স্কয়ার মাইনাসটা যদি স্কোয়ারের ওপর মাইনাস হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে বি স্কোয়ার বাই 9 3 স্কোয়ার মতো 9 আর এর স্কোয়ার ইকুয়াল টু সি বাই 2a। তারপরে দেখো বি স্কোয়ার বা বি স্কোয়ার বাই 9a ইকুয়াল টু সি বাই 2 বা 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac বা বি স্কোয়ার বাই ac ইকুয়াল টু 9/2। এটা প্রমাণিত করতে দিয়েছে, প্রমাণ হলো। তারপরে দেখো 7 1 নাম্বারটা কি বলছে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। দেখো উত্তরটি দেখে নাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের নিচেও লিখবো। তাহলে এই যেটা আছে সেটা একবার যোগ করবো আর একটা বিয়োগ করব, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কিভাবে আমি আরেকবার বলছি, দেখো ওপরে যেটা থাকে সেটা উপর নিচে দুটো লিখে নিতে হয়, তারপরে ওপরের সঙ্গে কি হয় নিচে যেটা আছে সেটার সঙ্গে যোগ করতে হয় আর নিচে যেটা আছে সেটা নিচের সাথে বিয়োগ করতে হয়। তো দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখে নিয়েছি। এবার এটার সাথে কি করব ওপরটা যোগ করব, তাহলে প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এটার সাথে যদি আমি বিয়োগ করি তাহলে কি হয় বলো তো, এই এক্স কিউবটা যদি বিয়োগ করি তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব হচ্ছে, তাহলে এখানে যদি বিয়োগ চিহ্ন দিই তাহলে এই বিয়োগ মাইনাস চিহ্ন এটা এবং মাইনাস এই দুটো মাইনাস প্লাসে কি আসবে প্লাস হয়ে যাবে, সেজন্য আমি ডাইরেক্ট লিখেছি। ঠিক এইভাবে দেখে নাও এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি একটা মাইনাস থাকে তাহলে কি হবে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউব। ঠিক এটাই আমি এখানে লিখেছি। এবার এটা দেখো এদিকটা আমি যোগ ভাগ করবো, তাহলে কে ওপরে আছে ওপর নিচে কে লিখে নিলাম, এটার সাথে কিছু নাই মানে কি আছে নিচে 1 তার সাথে যোগ করলাম নিচে বিয়োগ করলাম। তাহলে দেখো এই ওয়াই কিউব কেটে গেল, তাহলে ওপরে হচ্ছে 2x কিউব আর নিচে দেখো এক্স কিউব কেটে গেল, তাহলে কি হবে 2y কিউব ইকুয়াল টু k1। এটা সমান সমান আমি k1 ধরলাম, এটা সমান সমান k1 ধরলাম। তাহলে দেখো এই 2 কেটে গেল, তাহলে কি এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু k1 বা এক্স কিউব বাই ওয়াই কিউব তারপর কোটাটার উপরে কিউব ইকুয়াল টু k1। এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান এইটা কিউবটা এদিকে আসলে কি হয় আন্ডার রুট 3 হয়ে যায়, কি হয়ে যায় আন্ডার রুট 3 ইন্টু k1 আন্ডার রুট 3 k1 বাই এক্স কিউব বাই ওয়াই এক্স বাই ওয়াই ইকুয়াল টু এটা পুরোটা ধরো k2 ধরলাম, পুরোটা কি ধরেছি k2 ইকুয়াল টু পুরোটা এটা ধরেছি, তাহলে এটুকুর মান আমি কি ধরলাম k2। এটা হচ্ছে তোমাদের ধ্রুবক পদ এভাবে ধরাই যায়। তারপরে দেখো এই এক্স বাই ওয়াই বাই ইকুয়াল টু k2 ছিল, এবার এক্স বাই ওয়াইকে আবার যোগ ভাগ প্রক্রিয়া করলাম, তাহলে কি হবে এক্স ছিল তাহলে ওপর নিচে এক্স লিখে নিলাম, নিচে কি ছিল ওয়াই ছিল ওয়াই দিয়ে কি হবে ওপরটা একবার যোগ আর নিচেরটা বিয়োগ, তাহলে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে k2 ওপর নিচে লিখলাম, নিচে কিছু নাই মানে 1 ছিল 1 এই k2-র সাথে একবার 1 যোগ আর এটা বিয়োগ, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা কি সমান ধরলাম আমি k3 ধরলাম, এটা সমান সমান k3 ধরলাম। তাহলে দেখো এটা হচ্ছে ধ্রুবক পদ এবং সমান সমান এটা কি হয়ে যায় প্রপোর্শনাল হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণিত। তারপরে দেখো 7-2 এটা কি বলছে এক্স ইকুয়াল টু √2 হলে এক্স প্লাস √2 বার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এটা সমান এটার মান নির্ণয় করতে বলেছে। উত্তরটি দেখে নাও এক্স ইকুয়াল টু √2, দেখো এক্স ইকুয়াল টু √2 তাহলে এক্স প্লাস √2 বার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস √2 বার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস √2 বার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস √2 বার এক্স স্কোয়ার মাইনাস 1।
দেখো সব জায়গায় x এর মান বসিয়ে দিলাম, √2 সেটা সব জায়গায় বসিয়ে দিলাম। এবার দেখো এটার উপর √2 এর উপর স্কোয়ার মানে কি হবে, এখানে দেখো যতগুলো বসিয়ে দিই সবগুলো বসালাম x এর মান। এখানে দেখো √2 প্লাস, এখানে দেখো √2 আছে আর তারপরে স্কোয়ার, তাহলে কি হবে রুট এবং স্কোয়ার উঠে যাবে, তাহলে কি হবে √2 মাইনাস 1 বাই এখানে দেখো √2 মাইনাস, এটা তো সেমভাবে এটাও তাই হবে, প্লাস রুট মাইনাস √2 এর রুট এবং স্কোয়ার উঠে গেলে কি হবে 2 মাইনাস 1 বাই √2 প্লাস √2 মাইনাস 1। এবার এটা দেখো সমান সমান √2 প্লাস √1, 2 থেকে একবার দিলে কি হবে 1, তার উপর রুট, তাহলে √2 প্লাস √1, √2 মাইনাস √1 প্লাস √2 মাইনাস √1, √2 প্লাস √1। এ দেখো √2 প্লাস 1 এর উপর রুট মানে অনের উপর যাই হোক না কেন, রুট বা স্কোয়ার বা 100 বা 1000 অনের ওপরে যদি পাওয়ার যদি থাকে তো সেটা কি হয় যে 1ই হয়, তাহলে √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1। এবার দেখো এটাকে এবার আমি লসাগু করছি, সেটা হচ্ছে কি √2 মাইনাস 1 √2 প্লাস 1, এটা হচ্ছে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। এখানে দেখো √2 প্লাস 1 একটা ছিল আর এটা আর একটা গুণ হবে, দিয়ে হবে কি √2 প্লাস 1 তারপর স্কোয়ার প্লাস √2 মাইনাস 1 তারপর স্কোয়ার। এবার এটাকে a প্লাস বি এর ফর্মুলা, এটা হচ্ছে a মাইনাস বি এর ফর্মুলায় ভাঙছি, তাহলে এটা কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এটা কি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে √2 আর b বলতে 1 প্লাস 1 স্কোয়ার, বা এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই রুট এবং স্কোয়ার উঠে গেল, তাহলে 2 প্লাস এখানে √2 প্লাস 1 প্লাস 2 মাইনাস 2 √2 প্লাস 1 মাইনাস 2 √2 প্লাস 2 √2 কেটে গেল, এখানে নিচে কি থাকলো এখানে 2 মাইনাস 1, যেহেতু এখানে রুট এবং স্কোয়ার উঠে গেল তাহলে 2 মাইনাস 1। তাহলে দেখো ওপরগুলো ক্যালকুলেশন করলে 6 আর নিচেরটা হচ্ছে 1, নিচে যদি 1 থাকে তাহলে ওপরটাই হয়ে যায়, তাহলে এখানে উত্তরটা কি হবে 6। তারপরে কি বলছে দেখো 7 টিনেটা x ও y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে এমনভাবে আছে যে y = 4 z = 5 এবং হলে x = 3 হয়, যখন y = 16 z = 25 তখন x এর মান নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের রিপিট হয়েছে, তবুও আমি করে দিয়েছি। দেখো x proportional to y যখন z ধ্রুবক, x proportional to 1/z যখন y ধ্রুবক, x proportional to y/z যখন y এবং z উভয় পরিবর্তনশীল। সুতরাং দেখো x প্রপোর্শনালকে তুলে একটা k নিচ্ছি, তাহলে x k ইন্টু y/z, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। 1 নম্বর সমীকরণ দিলাম। প্রদত্ত দেখো x 3, y 4 এবং z 5। সুতরাং 1 নং সমীকরণে এই সমীকরণটাকে সমীকরণে বসাচ্ছি, তাহলে 3 = k ইন্টু 4/5, k = কি 15/4। 1 নং সমীকরণ থেকে k = 15/4 বসিয়ে কি পাই দেখো, বসিয়ে কি পাই x = 15y/4, যেটা 2 নম্বর সমীকরণ দিলাম। যখন y = 16 z = 25 তখন 2 নং সমীকরণ থেকে কি পাই যে x = 15 × 16 বাই, মানে এখানে তোমার এই x এই যে এটা 15y 4z, তাহলে 15 × y এর মান কত 16, 4 × z এর মান 25, মানগুলো বসিয়ে দিলাম। এটা যদি কাটি 5 দিয়ে 3 5 15, 5 5 20, এটা যদি কাটি 4 4 16, তাহলে উপরে হচ্ছে 3 4 12, 12/5। এটা যদি আমি ভাগ করি তাহলে হবে 2 পূর্ণ 2 এর 5, তাহলে x এর মান কত হলো 2 পূর্ণ 2 এর 5। তারপরে দেখো 8 1 নম্বরটা কি বলছে যে a b c ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান সমান a³ প্লাস b³ প্লাস c³। দেখো a b c ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতিতে থাকার শর্তটা হচ্ছে a:b b:2 মানে এটার সাথে এটা * হবে, b এর সাথে c * হবে। তাহলে কি হবে দেখো a:* মানে ভাগ, তাহলে a/b আর a:* মানে সমান, তাহলে সমান সমান b/c = k ধরি। এবার a/b সমান সমান কি b/c সমান সমান k, তাহলে a/b সমান সমান এটা k ধরতে পারি আর b/c সমান সমান k। তাহলে a = bk আর হচ্ছে b = ck। তাহলে এখানে দেখো b এর মান কি পেলাম ck, তাহলে এখানে b এর মান বসিয়ে দিলাম ck × k, তাহলে c × k স্কয়ার। বাম পক্ষ দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 প্লাস a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, এটা সবগুলো মানগুলো বসালাম। a এর মান কি ck স্কয়ার তারপর স্কয়ার ইন্টু
বি এর মান হচ্ছে সি কে স্কোয়ার আর সি এর মান সি। এবার দেখো 1/a এর মান বসালাম সি কে স্কোয়ার, তারপরে কিউ প্লাস 1/সি কে, তারপরে কিউ প্লাস 1/সি কিউ। তারপরে দেখো এগুলো ক্যালকুলেশন করে হয় কি সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তার ব্র্যাকেটের মধ্যে 1/সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। এটা দেখো কে টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার স্কোয়ার এই দুটো যোগ করে কত হচ্ছে কে টু দি পাওয়ার 6 আর হচ্ছে সি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। এটা যদি যোগ করি তাহলে হচ্ছে সি টু দি পাওয়ার 6, তাহলে সি টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 6। এবার দেখো এগুলোতে সব কটা থেকে 1/সি কিউব কমন যাবে, তাহলে 1/সি কিউব কমন নিলাম, কমন নেওয়ার পর কী হবে 1/কে টু দি পাওয়ার 6 প্লাস 1/কে কিউব প্লাস 1। এবার দেখো এ সি কিউব এবং এখানে সি টু দি পাওয়ার 6 আছে, তাহলে তিনটে চলে গেল, তাহলে এখানে কি পড়ে থাকবে শুধু সি কিউব পড়ে থাকবে আর কে টু দি পাওয়ার 6, তাহলে 1/কে টু দি পাওয়ার 6 প্লাস 1/কে টু দি পাওয়ার কিউব প্লাস 1। এবার দেখো সি কিউব কে টু দি পাওয়ার 6 এটাকে সবগুলো লসও করলাম, লসও করার পরে কী হবে কে টু দি পাওয়ার 6 হবে, তাহলে এখানে কে টু দি পাওয়ার 6 আছে, তাহলে কি হবে 1 প্লাস কে কিউব আর কে টু দি পাওয়ার 6, তাহলে কে টু দি পাওয়ার কিউব তার সাথে 1 গুণ করলে কে টু দি পাওয়ার কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এ কে টু দি পাওয়ার 6 এ কে টু দি পাওয়ার 6 কেটে গেল, এখানে থাকবে সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে 3 প্লাস 1। এবার ডান পক্ষতে দেখো ডান পক্ষটাতে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এগুলোর মান সবগুলো বসালাম। এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার টু দি পাওয়ার কিউব প্লাস সি কিউব টু দি পাওয়ার কিউব প্লাস সি কিউব। এবার দেখো এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে সি কিউব কে টু দি এটার সাথে এটা গুণ হয় পাওয়ারের সাথে, তাহলে কে টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে টু দি পাওয়ার কিউব প্লাস সি কিউব। এবার দেখো সি কিউব যদি কমন নিই তাহলে কী হবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এখানে দেখো ডান পক্ষ যা বেরোলো এই সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 এটা যা বেরোলো বাম পক্ষে কিন্তু আমার ঠিক একই জিনিস বেরিয়েছে, তাহলে কি হবে অবশ্যই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব এটা সমান সমান এটা প্রমাণিত। বুঝে গেল? এবার দেখো 8-2 এটা কি বলছে এ ওয়াই মাইনাস বি সিক্স বাই সি ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু এ হলে দেখাও যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। দেখো প্রত্যেকটা এটা লিখে নিলাম, যে অঙ্কটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম, দিয়ে ওপর নিচে দেখো আমি সি দিয়ে গুণ করেছি, এটার সাথেও সি দিয়ে গুণ করেছি, নিচেও সি দিয়ে গুণ করেছি, এটা বি দিয়ে গুণ করেছি, এটা বি দিয়ে গুণ করেছি, এটা ওপর নিচে এ দিয়ে গুণ করেছি। তাহলে এটা যদি গুণ করি তাহলে সি ইন্টু এ ওয়াই মাইনাস বি সিক্স, এটা নিচে এক সি আগে ছিল তার সঙ্গে আবার সি গুণ করছি, তাহলে কী হবে সি স্কোয়ার সমান সমান বি ইন্টু সি এক্স মাইনাস এ জেড, এটা বি ছিল তার সাথে আবার বি গুণ করলাম, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ স্কোয়ার। এবার দেখো সবগুলোই কিন্তু এবার যোগ করছি, কি করছি সি ইন্টু এ ওয়াই মাইনাস বি সিক্স প্লাস বি ইন্টু সি এক্স মাইনাস এ জেড প্লাস এ ইন্টু বি জেড মাইনাস সি ওয়াই বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান কি দেখো এটা সবগুলো যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কী হবে সি এ ওয়াই মাইনাস সি বি এক্স প্লাস সি বি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো উপরগুলো সবগুলো কিন্তু কেটে যাবে, এইটা এটা 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 সবগুলো কেটে গেল, মানে কি জিরো, জিরো বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান কি জিরো। তাহলে এটা সমান সমান যদি জিরো হয় তাহলে আমি এটার সমান কি ধরেছিলাম, এইগুলো এটার মান এগুলোর মান সব কটা জিরো হয়ে গেল, তাহলে কি হবে আমার এ ওয়াই মাইনাস বি সিক্স বাই সি সমান সমান জিরো, তারপর হচ্ছে সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকাল টু জিরো, এই দুটাকে নিয়ে ক্যালকুলেশন করেছি। তো দেখো এ ওয়াই মাইনাস বি সিক্স এটার সাথে যদি জিরো গুণ করি তাহলে কী হবে জিরো হবে, তাহলে এ ওয়াই ইকাল টু বি এক্স বা ওয়াই বাই বি সমান সমান কি এক্স বাই এ। আবার এটা থেকে যদি আমি পাই তাহলে কী হবে দেখো সি এক্স মাইনাস এ জেড ইকাল টু জিরো বা সি এক্স ইকাল টু এ জেড বা এক্স বাই এ ইকাল টু জেড বাই সি। আবার দেখো আর একটা কি পদ ছিল সেটা হচ্ছে বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকাল টু জিরো, তাহলে দেখো বি জেড মাইনাস সি ওয়াই ইকাল টু জিরো বা বি জেড ইকাল টু সি ওয়াই জেড বাই সি ইকাল টু ওয়াই বাই বি। প্রত্যেকটাতে দেখো একে অপরের সঙ্গে সমান, এক্স বাই এ সমান সমান কি জেড বাই সি, তাহলে এখানে এক্স বাই এর মান কত বা ওয়াই বাই বি, তাহলে এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান দেখো জেড বাই সি।
সমান সমান হচ্ছে, দেখো এই প্রত্যেকটা কিন্তু এখানে আমার এখানে দেখানোটা সম্ভব হচ্ছে না, তোমরা একটু খাতায় করে মিলিয়ে নিও। x/a সমান সমান y/b সমান সমান z/c, প্রত্যেকটা থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো x/a সমান সমান কি y/b, আবার দেখো x/a সমান সমান কত z/c, আবার দেখো z/c সমান হচ্ছে কি y/b। তাহলে এটা আমরা প্রমাণিতভাবে লিখতে পারি। তোমরা অবশ্যই খাতায় লিখলে অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে দেখো নয়েরগুলো তো উপপাদ্য অবশ্যই। দেখো প্রমাণ করো যে ব্যাস নয় এরকম একটা উপপাদ্য, সেটা হচ্ছে তোমাদের এগুলো রিপিট হচ্ছে, তো এগুলো আগে করানো হয়েছে, তবু আমি তোমাদের পেজ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উপপাদ্যটি, এটা হচ্ছে তোমাদের সদৃশতা এবং হচ্ছে পেজ নাম্বার 255। এটি হচ্ছে তোমাদের এটা প্রমাণ করো যে এটা ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটা মানে 9/2 এটা 9/2 এটা, আর এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 257 পেজ, তোমাদের বই আছে একটু দেখে নেবে। আর হচ্ছে দুটো, এটা এবং এটা। তারপরে দেখো 9-1 কি বলছে যে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক এই উপপাদ্যটি দেখো, এই উপপাদ্যগুলো যেগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের বারবার রিপিট করছে, তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করলে হয়তো পেতে পারো। সেইভাবে তো অঙ্কের সাজেশন দেওয়াই যায় না, তবে অত যদি কারো টেনশন হয়ে থাকে বা কেউ যদি অঙ্ক করে নাই থাকো, তাহলে অবশ্যই তোমরা এই টেস্ট পেপারগুলো তোমাদের যে কোশ্চেন ব্যাংক সেগুলো অবশ্যই করো, সেখান থেকে আশা করি ইনশাল্লাহ দিবে। দেখো এই যে 3 নাম্বারটা দেখো, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের ওপর লম্ব। একই কোশ্চেন, কিন্তু এই যে লাইনটা এটা আগে দিয়েছে আর এটা পরে দিয়েছে, জাস্ট ঘুরিয়ে দিয়েছে, তো এগুলোকে বোঝার একটু ক্ষমতা রেখো। আর এটা পেজ নাম্বার হচ্ছে 60 নম্বর, পেজ 60। আর 10 তো বললাম 257 পেজে। আর হচ্ছে প্রমাণ করো যে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তারপরে দেখো এই যে 10-2 কি বলছে, দেখো বৃত্তস্থ চতুর্ভুজে যে ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এটি হবে তোমাদের প্রয়োগ 7 নম্বর, সেটা হচ্ছে পেজ নাম্বার 168 পেজ। পেজ নাম্বার হচ্ছে দেখো পেজ নাম্বারটা 168 পেজ, এবং এটা হচ্ছে দেখো 7 নম্বর। প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র নয় এই কথাটা বলেছে, তো এই কথাটা না বললেও কোনো যায় আসে না। পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এটাও দিয়ে দিতে পারে যে আয়তক্ষেত্র নয়, কিন্তু এই একই এইটা এবং এই যে শুধু এইটুকু লেখা নেই, কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আলাদা, তা আলাদা নয়, অবশ্যই এটা একই। তো পেজ নাম্বার হচ্ছে 168 পেজ, প্রয়োগ 7। তারপরে দেখো 10-গুলো তো অবশ্যই 11-গুলো তো অবশ্যই সম্পাদ্য, সেগুলো তো এখন করাবো না। তারপরে দেখো 12-1 কি বলছে, 12-1 একটি লম্ববৃত্তাকার চোঙের পরিধি 15.4 সেমি এবং উচ্চতা 10 সেমি, তার আয়তন নির্ণয় করো। দেখো লম্ববৃত্তাকার চোঙের পরিধি 15.4 সেমি, অতএব লম্ববৃত্তাকার উচ্চতা কত 10 সেমি। ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর শর্ত অনুসারে কি 2πr = 15.4 বা r = 15.4 বাই 2π, তাহলে r = 15.4, 2 × π এর মান হচ্ছে 22/7 সমান সমান কি 15.4 × 7 বাই 2 × 22। এখানে থাকলো এই দশমিকটা তুলে কি হয় একটা 1, দশমিকের পরে যে একটা সংখ্যা সেই জন্য একটা শূন্য। দেখো 154 × 7 বাই 2 × 22 × 10, এটাকে আমি 2 দিয়ে কাটলাম তাহলে হবে 77। এবার এটাকে 11 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 11 দুগুণে 22, 7 11 77, 7 7 7 49, 49 বাই 10 দুগুণে 20, এত সেমি। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি পাই r²h, তাহলে পায়ের মান আর এর মান হচ্ছে 49 বাই 20 তার স্কোয়ার × 10, পায়ের মান হচ্ছে 22/7 × 49 বাই 20 × 49 বাই 20 × 10। এটা 10 দিয়ে এটাকে কাটলাম 10 দুগুণে 20, এটা 7 দিয়ে এটাকে কাটলাম 7 7 49, আর এটাকে 2 দিয়ে কাটলাম হচ্ছে 11 দুগুণে 22। তাহলে এই উপরের সবগুলো যদি গুণ করি এবং তাকে যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে উত্তরটি হচ্ছে 188.665 ঘন সেমি। তারপরে হচ্ছে দেখো 12-2 কি বলছে, একটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি, গোলকটিকে গলিয়ে 7 সেমি ব্যাস এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে।
দেখো ধরি গোলকটির ব্যাসার্ধ r সেমি, শর্ত অনুসারে 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 1386, r স্কয়ার ইকুয়াল টু 1386 ইন্টু 7/22 ইন্টু 4, এই পায়ের মান এখানে নিয়ে চলে আসলাম, তাহলে পায়ে 22 7, 7টা উপরে কেটে গেল, এখানে 22। এটা যদি কাটাকাটি করি 2 দিয়ে 11 দুগুণে 22, তাহলে এটা কত হবে 693। সেটা যদি 11 দিয়ে আবার কাটি তাহলে হচ্ছে 63। তাহলে এবার r স্কয়ার ইকুয়াল টু কী হবে, r স্কয়ার ইকুয়াল টু 63, আর উপরে কি 7 আছে, তাহলে 7, 63 ইন্টু 7/4, r স্কয়ার ইকুয়াল টু 441/4, বা r ইকুয়াল টু রুট ওভার 441/4 সমান সমান কি রুট ওভার 21 ইন্টু 21/2 ইন্টু 2, তাহলে হচ্ছে 21/2। রুট ওভার থেকে দুটো 21-এর মধ্যে একটা 21 বেরোলো, বাই 2। তো গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব, আর এর মান হচ্ছে 21/2 তার কিউব ঘন সেমি। আর প্রতিটি শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর হচ্ছে 7/2 তার উপর স্কোয়ার ইন্টু 6 ঘন সেমি। অর্থাৎ নির্ণীয় সংখ্যা কত, 4/3 পাই 21/2 তার কিউব বাই 1/3 পাই 7/2 তার স্কোয়ার ইন্টু 6। এবার এটা দেখো ক্যালকুলেশনটা একটু দেখে নাও, 4/3 ইন্টু উপরে দেখো 4 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 2 ইন্টু 2, নিচে হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 6। সবগুলোকেই আমি কাটলাম, কাটার ফলে এটা যদি কাটি 3 7 21, এটা যদি কাটি 3 7 21, এই 2 এই 2 এই 2 এই 2, আর এখানে দেখো একটা 2 আছে, 2 দুগুণে 4, এই 2 কাটলাম, 3 3 কেটেছে। এবার এখানে দেখো একটা 2 আছে, এখানে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলাম, এই 3 এবং এই 3 কাটলো, তাহলে এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে 3 এবং 21 যদি গুণ করি তাহলে হচ্ছে উত্তরটি হবে 63টি। তারপরে দেখো 12-3 এটা কি বলছে, যে একটি সমকোণী চৌপলের আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত এত হলে তার আয়তন 384 ঘন ডেসিমিটার হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত। উত্তরটি দেখে নাও, সমকোণী চৌপলের আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1, দুটি দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা x। শর্ত অনুসারে কি সমকোণী চৌপলের আকারের বাক্সের আয়তন কি 3x ইন্টু 2x ইন্টু x ইকাল টু 384, তা 6x কিউব ইকাল টু 384 বা x কিউব ইকাল টু 384/6, এটা কাটাকাটি করলে হয় 64, x কিউব ইকাল টু 64 বা x ইকাল টু 4 এর কিউব, তাহলে এখানে কিউব কিউব কেটে গেল, তাহলে x ইকাল টু 4। অতএব দৈর্ঘ্য হচ্ছে 3 ইন্টু 4 হচ্ছে 12 সেমি, প্রস্থ হচ্ছে 2 ইন্টু 4 8 সেমি, আর উচ্চতা হচ্ছে কি 4 সেমি। এখানে মিটার আছে, মিটার। বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 2 ইন্টু 12 ইন্টু 8 প্লাস 12 ইন্টু 4 প্লাস 8 ইন্টু 4। এটা যদি সবগুলো ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু 96 প্লাস 48 প্লাস 32 বর্গমিটার, 2 ইন্টু 176 ইকাল টু 352 বর্গমিটার। তারপরে দেখো 12-4 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 3:1:3, তাদের ব্যাসার্ধের অনুপাত 3:1, শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত কত। উত্তরটি দেখে নাও, ধরি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h1 ও h2 এবং ব্যাসার্ধ r1 ও r2। শর্ত অনুসারে কি h1:h2 ইকাল টু 1:3, r1:r2 ইকাল টু 3:1, h1/h2 ইকাল টু 1/3, r1/r2 ইকাল টু 3/1। অতএব দেখো শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত, শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত ইকাল টু কি 1/3 পাই r1 স্কয়ার h1 ইস টু 1/3 পাই r2 স্কয়ার h2 সমান সমান 1/3 পাই r1 স্কয়ার h1 বাই 1/3 পাই r2 স্কয়ার h2। তাহলে এখানে 1/3 পাই পাই কাটলো, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইন্টু h1 বাই h2, r1 বাই r2 তারপর স্কয়ার ইন্টু h1 বাই h2, r1 বাই r2 এর মান কত 3/1 তার স্কয়ার ইন্টু 1/3, তাহলে 3 এর স্কয়ার বলতে কি 9, 9/1 ইন্টু 1/3। এটার সাথে গুণ করি তাহলে উপরে 3 3 9, উপরে হচ্ছে 3, নিচে কিছু নাই 1, তাহলে 3:1। তারপরে দেখো 12-5 একটি শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙের ভূমির ব্যাস নির্ণয় করো। উত্তরটি দেখে নাও, শঙ্কুর উচ্চতা h ইকাল টু 20 সেমি, তির্যক উচ্চতা l ইকাল টু 25 সেমি, অতএব শঙ্কুর বৃত্তাকার তলের ব্যাসার্ধ r ইকাল টু রুট ওভার l স্কয়ার মাইনাস h স্কয়ার রুট ওভার 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার সমান সমান হচ্ছে দেখো রুট ওভার 625 মাইনাস 400 সমান সমান রুট ওভার 225, 15 গুণ করলে 225, তাহলে রুট ওভার 15 ইন্টু 15, তার থেকে হচ্ছে 15 বেরোলো, তাহলে হচ্ছে 15 সেমি। অতএব শঙ্কুর আয়তন কি 1/3 পাই r স্কয়ার h ইকুয়াল টু 1/3 পাই ইন্টু r এর মান হচ্ছে 15, তারপর স্কয়ার ইন্টু h এর মান 20, তাহলে 1/3 পাই এর মান হচ্ছে 22 7 ইন্টু 15, দুটো আছে তাহলে 15 ইন্টু 15 ইন্টু 20 হলো
3 দিয়ে কাটলাম, 3 5 15, এগুলো সবগুলো গুণ করার পর যদি 7 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটি হবে 7414.28 ঘন সেমি। দড়ি চোঙের আয়তন আর সেমি, চোঙের ব্যাসার্ধ আর সেমি, চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ। শর্ত অনুসারে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 4714.28 বা আর স্কয়ার, এখানে আর স্কয়ার ইকুয়াল টু 4714.28 বাই পাই ইন্টু এইচ সমান 4714.28 বাই পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 15 সমান 22/7। এখানে দেখো এই যে এই মানটাকে আমি এইভাবে লিখেছি, মানে কি এখানে যে গুণটা করে দিয়েছিলাম সে এটার মানই ওপরে কি লিখেছি আমি 22 × 5 × 15 × 20। দেখো এখানে লিখে নিয়েছি 22 × 5 × 15 × 20, আর নিচে যে 7 ছিল সেই 7টা কিন্তু নিচে আছে, কিন্তু এই যে 22-এর 7 সে 22 তো নিচে, কিন্তু এই 7টা কোথায় গেল, উপরে উঠলো। ইন্টু এখানে 15 ছিল, 15 লিখলাম। তাহলে এই 7 এবং 7 কাটলো, 22 কাটলো, 15 এবং 15 কাটলো, তাহলে উপরে দেখো 5 20 কত 100, 5 20 100। আবার বলছি এই মানটা যেটা ছিল সেই মানটায় পুরোটা বসিয়ে দিয়েছি, এখানে গুণ করেছিলাম কিন্তু এই যে এই মানটা এটা এখানে বসিয়েছি, বসানোর ফলে এটা হয়েছে। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত 100, বা আর ইকুয়াল টু √100, বা আর ইকুয়াল টু √10 × 10 মানে কি 10। অর্থাৎ চোঙের ব্যাসার্ধ কত 10 সেমি। তারপর যে দেখো 12/6টা যে 4 সেমি ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কটি গোলক তৈরি করা যাবে। উত্তরটা দেখে নাও। বড় লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেমি, আয়তন হচ্ছে 4/3 পাই 8³ ঘন সেমি, এবং ছোট ছোট লোহার গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 1 সেমি। তবে আয়তন কত, আয়তন হচ্ছে 4/3 পাই 1³ ঘন সেমি। অতএব নিরেট গোলক তৈরি হবে কত 4/3 পাই 8³ বাই 4/3 পাই 1³ 4/3 পাই কেটে গেল, তাহলে 8³ মানে কি 3টে 8 বাই 1 × 1, তাহলে 3টে 8 যদি গুণ করি তাহলে হচ্ছে 512টি। এটা হচ্ছে উত্তর।